সবাই ভালো আছো তো? আজকে আমরা এক্সেলের দ্বিতীয় পর্যায়ে এসে গেছি। এখন এই পর্যায়ে আমরা যে জিনিসগুলো শিখবো সেগুলো একটু সংক্ষেপে আমরা আগে দেখে নিই বা যেমন শুনে নিই। তাতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে। আর আম অনেক সময় দেখছি ভিডিওগুলো আমার খুব লেন্দি হয়ে যাচ্ছে। তো যাই হোক আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করছি কারণ কি তোমাদের ধৈর্যও থাকে না এত বড় ভিডিও দেখার। ভাবছি এবার থেকে ছোট ছোট ভিডিও বানাবো এবং বিষয়গুলো আমি অনেক সংক্ষেপ করে দেবো। হুম, ঠিক আছে। এরপরও তোমাদের যদি ইচ্ছে হয় বা ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করো, তাহলে আমি বড় ভিডিও বানাবো। শুরুতেই আমি তোমাদের সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ তোমাদের কাছ থেকে আমি প্রচুর কমেন্টস পাচ্ছি এবং ভালো লাগছে। আর এই ভিডিও থেকে তোমরা যে বুঝতে পারছো এটাও ভেবে খুব আনন্দ হচ্ছে আর কি। যাই হোক, আমরা আজকে মাইক্রোসফট এক্সেল 2007 এর পার্ট 2 দেখে নিই যে আজকের আলোচনার বিষয়ে কি আছে। আজকের আলোচনার বিষয় হিসেবে আমি 5টা টপিক বেছে নিয়েছি। এই 5টা টপিক কি কি সেটা আমরা দেখে নিই, চলো। আমি ফার্স্ট আলোচনা করব যে how to entering table labels and values and then edit cell entry। কিভাবে আমরা একটা সেলের মধ্যে অক্ষর বা শব্দ আমরা লিখব এবং সেই সঙ্গে সঙ্গে সংখ্যা লিখব, আর সেই সেলের কন্টেন্টকে আমরা কিভাবে পরিবর্তন করব সেটা আমরা দেখব। এন্ড দ্বিতীয় টপিক হিসেবে আমি বেছে নিয়েছি যে হাউ টু সিলেক্ট দ্য মাল্টিপল রোজ অ্যান্ড কলামস। আমরা আমাদের অনেক কাজের প্রয়োজনে আমরা অনেক সময় রো এবং কলামসকে আমাদের একাধিক রো এবং কলামসকে আমাদের সিলেক্ট করতে হতে পারে। সেটা কন্টিনিউয়াস রো অ্যান্ড কলাম হতে পারে, কন্টিনিউয়াস রোজ হতে পারে, আবার কন্টিনিউয়াস নয় এরকম রো এবং কলামসকেও আমাদের সিলেক্ট করতে হতে পারে। তো সেটাও আমরা একবার দেখে নেবো যে কিভাবে আমরা মাল্টিপল কলামস এবং রোজকে আমরা সিলেক্ট করব। তৃতীয় টপিক হিসেবে আমি বেছে নিয়েছি যে হাউ টু ইনসার্ট, রিনেম, ডিলিট অ্যান্ড ওয়ার্কশিট। আমরা ওয়ার্কশিটের কি করে আমরা নামটা পরিবর্তন করব, কিভাবে তাকে ইনসার্ট করব, মানে নতুন ওয়ার্কশিট আমি আমার ওয়ার্কবুকে কিভাবে যোগ করব, এবং সেই সঙ্গে দেখবো আমরা যে কোনো ওয়ার্কশিটকে আমরা কিভাবে একটা ওয়ার্কবুক থেকে ডিলিট করে দেবো। ফোর্থ অপশন হিসেবে আমি বেছে নিয়েছি যে ফিল হ্যান্ডেল। এই কথাটা আমরা অনেকেই শুনেছি, কিন্তু এই ফিল হ্যান্ডেল সম্পর্কে একটা সংক্ষিপ্ত আমরা পরিচয় করে নেব যে ফিল হ্যান্ডেল জিনিসটা কি অ্যাকচুয়াল, সেটা আমরা এখানে একবার পরিচয় করে নেব। অ্যান্ড লাস্ট টপিক হিসেবে আমি বেছেছি যে অটোকপি এবং অটোফিল সম্পর্কে ধারণা। কি বুঝতে পারলে তো আজকে আমাদের আলোচনার বিষয় কি? এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা প্রাথমিকভাবে যদি জেনে নিই তাহলে এক্সেলটা শিখতে আমাদের কোনো কিছু অসুবিধা হবে না। আমাদের প্রথম টপিক হচ্ছে হাউ টু এন্টার লেভেল অ্যান্ড ভ্যালুজ অ্যান্ড এডিট সেল এন্ট্রি। চলো এটা সম্পর্কে আমরা একবার দেখে নিই। এখন এর আগে আমি তো বারবার বলেছিলাম যে সেল কাকে বলে। সেল হচ্ছে একটা রো এবং একটা কলাম। মানে ধরো এখান থেকে 1 নম্বর রো আর এ নম্বর কলাম, এই দুটো রো এবং কলাম যখন পরস্পর ইন্টারসেক্ট করছে তাহলে সেই ছেদ বিন্দুতে বা ক্রস করার ফলে যে রেক্ট্যাঙ্গুলার শেপ তৈরি হয়েছে এটাকে আমরা বলছি সেল। কি তাই বলেছি তো? যাই হোক, তা এখন আজকে দেখব যে এই সেলটার মধ্যে কিভাবে আমরা কোনো লেখাকে আমরা, মানে কোনো অক্ষর অথবা কোনো শব্দকে, মানে ওয়ার্ডকে আমরা লিখবো কি করে বা এন্ট্রি করব কি করে। এখন আমরা এই সেলের মধ্যে যখন আমাকে কোনো অক্ষর মানে লেটার অথবা কোনো ওয়ার্ড এন্ট্রি করতে হবে,
খুবই সহজ এবং সরলভাবে কি করব, আমরা একটা সেলকে সিলেক্ট করব। তাহলে একটা সেলের উপরে ক্লিক করে দিলেই সেলটা আমার সিলেক্ট হয়ে যাবে। তার মানে এটাই হচ্ছে আমাদের কাছে এখন কারেন্ট সেল। কারেন্ট সেল কি করে বলবো না, অন্যান্য সেল বর্ডারের থেকে দেখো এই সেল বর্ডারটা অনেক বেশি ডিপ। হ্যাঁ, এই সেলগুলো দেখো কতটা সরু বর্ডার এবং আবছা, কিন্তু এইখানের বর্ডারটা দেখো সবচেয়ে ডিপ বর্ডার। তো যাই হোক, এটা আমাদের অ্যাক্টিভ সেল। এখন এই অ্যাক্টিভ সেল এর মধ্যে আমাকে যখন কোনো ওয়ার্ড অথবা কোনো লেটার লিখতে হবে, তো আমরা এখানে লিখেই ফেলি। তো আমরা এখানে লিখবো ধরো কম্পিউটার, তাহলে COMPUTER, কম্পিউটার কথাটা লিখলাম। দেখো এখানে সহজেই কিন্তু এই সেলটার মধ্যে লেখা হয়ে গেল। এখন যেই আমি এন্টার দেবো, তাহলে এই সেলটার মধ্যে লেখা হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে, যেই সেলটার মধ্যে যদি এই পুরো ওয়ার্ডটা না ধরে, তখন সেই ওয়ার্ডটা পরের সেলে কিন্তু ওভারল্যাপ করে যায়। তার মানে এই সেলে যদি তোমার কিছু থাকে লেখা, তাহলে এই লেখাটা কিন্তু দেখা যাবে না। কি ঠিক বললাম? তাহলে দেখি আমরা ডিতে আবার একটু কিছু লিখে দিই। ধরো কম্পিউটার বুকস, আমি বুকস কথাটা লিখেছি। তাহলে দেখো এই কম্পিউটারের যে বাকি ক্যারেক্টারগুলো সব ওভারল্যাপ করে, মানে এই সেলের মধ্যে চলে এসেছে, কিন্তু এই সেলে কিছু লেখা ছিল বলে সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। তো এটা কিভাবে দেখা যাবে না, দুটো পদ্ধতিতে আমরা দেখতে পাবো। এক তো আমরা এর যদি ফন্ট সাইজটাকে যদি আমরা ছোট করে নিই, তাহলে আমরা এই সেলের মধ্যেই এটাকে দেখাতে পারবো। মানে এরকম, যদি হোমে যাই, হোম রিবনের আন্ডারে দেখো এখানে সেলে ফন্টের সাইজ দেওয়া আছে। এই ফন্টের সাইজটাকে যদি আমরা এখান থেকে ছোট করে নিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে দেখো কন্টিনিউয়াস আমরা যখন ছোট করছি, তাহলে দেখো পুরো জিনিসটাই, পুরো ওয়ার্ডটাই কিন্তু সেলের মধ্যে চলে আসছে। আমরা এটা করতে পারি। এছাড়া আমরা আরেকটা জিনিসও করতে পারি, সেটা হচ্ছে যদি আমাদের এই ফন্ট সাইজটা এরকমই রাখতে হয় যে আমি 12 পয়েন্টেই দেখাবো অথচ সেলটার মধ্যে গোটাটা শো হবে, দেখা যাবে, সেরকম যদি করতে হয়, তাহলে দেখো মাউস পয়েন্টারটা আমরা কিন্তু এই দুটো সেলের, মানে যে সেলটাতে লেখাটা ধরছে না, সেই সেল এবং পরের সেলের মাঝখানের অংশে যদি আমি মাউস পয়েন্টারটা রাখি, তাহলে দেখো দুদিকে দুটো অ্যারো, দুদিকে ডাবল হেডেড অ্যারো দেখো দুদিকে গেছে। একটা ডান দিকে রাইট হ্যান্ড সাইডে গেছে, একটা লেফট হ্যান্ড সাইডে গেছে, মাঝখানে একটা দাড়ির মতন চিহ্ন আছে। তো এইরকম যখন সিম্বলটা আসবে, মাউস পয়েন্টারের চিহ্নটা যখন এরকম আসবে, কেন এরকম বলছেন কেন? আরে বাবা, মাউসটাকে যখন তুমি সেলের মধ্যে নিয়ে আসবে, তখন দেখো একরকম, দেখো এখানে কি দেওয়া আছে, এটা মোটা প্লাস সাইন। আবার যখন আমি এই সেলের বর্ডারে নিয়ে যাব, তখন দেখো 4 হেডেড অ্যারো, অর্থাৎ মাউস পয়েন্টারের মাথায় 4টে অ্যারো চলে এসছে। আমরা যখন কোনো কিছু টাইপ করবো এর মধ্যে, তখন তার একরকম চিহ্ন থাকবে মাউস পয়েন্টারটার সিম্বলটা। আবার আমরা যখন দুটো সেলের মাঝখানে বর্ডারে নিয়ে যাব, তখন কিন্তু সেলটার মাউস পয়েন্টারের হেডিংটা কিন্তু, বা হেডটা বা মাউস পয়েন্টারের শেপটা এরকম চলে আসবে। এইরকম অবস্থায় আসার সময়ে আমাকে কি করতে হবে, ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করতে হবে। দেখো কত সহজে এই সেলটায়, এই ওয়ার্ডটার উইথ অনুযায়ী সেল নিজেকে কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছে। আমি আবার দেখাচ্ছি। ধরো আমাদের সেলটার মধ্যে যে লেখাটা আছে সেটা কম্পিউটার, কিন্তু কম্পিউটার শব্দটা পুরোটা দেখতে পাচ্ছি না, কারণ পরবর্তী সেলে কিছু লেখা আছে। যদি এই লেখাটা তুলে দিই, তাহলে কিন্তু এই পুরো সেলের কন্টেন্টটা কিন্তু অন্য সেলের উপর ওভারল্যাপ করে যাবে। দেখো ওভারল্যাপ করে যাবে। আমি এটা যেই ডিলিট করে দিলাম, দেখো এটা ওভারল্যাপ করে গেছে। এখন এই ওভারল্যাপ করে গেলে তো আইদার আমি এখানে যদি কোনো কিছু না লিখি তাহলে এটা ওভারল্যাপ করবে, আর যদি লিখে দিই তাহলে এটা কেটে যাবে, অর্থাৎ দেখতে পাওয়া যাবে না। তাহলে এই সেলের মধ্যেই অ্যাডজাস্ট করতে হবে আমাকে। তো অ্যাডজাস্ট করার রাস্তা তো একটা বললামই, যে আইদার তুমি ফন্ট সাইজটাকে ছোট করে দাও, অথবা আমরা কি করব, এই দুটো সেলের মধ্যবর্তী বর্ডারে আমরা মাউস পয়েন্টারটাকে নিয়ে গিয়ে ডাবল ক্লিক করে দেবো। তাহলে দেখো এটা অ্যাডজাস্ট হয়ে গেল। কি সিম্পল না? আচ্ছা, এছাড়াও তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা আমি আগের ক্লাসেও বলেছি। সেলের যখন আমরা উইথটা বাড়িয়ে ফেলেছি, তখন এই লেখাটা দেখো লেফট সাইড ঘেঁষেই লিখেছে। তাহলে ক্যারেক্টারের ক্ষেত্রে সবসময় মনে রাখবে যে এর অ্যালাইনমেন্ট কিন্তু লেফট, অর্থাৎ সেলের লেফট বর্ডার দিকেই ঘেঁষে লেখাটা হবে। এবার যদি আমরা কোনো সেলের মধ্যে নাম্বার ইনপুট করি, সাপোজ আমরা 102 এটা ইনপুট করতে চাইছি, যখনই আমরা এন্টার দেবো, তখন দেখো সেলের মধ্যে রাইট অ্যালাইনমেন্ট হয়েছে, অর্থাৎ নাম্বার সবসময় সেলের রাইট সাইড ঘেঁষে হবে। ঠিক আছে? এইটা এখন এই নাম্বারটাকে যদি আমাদেরকে ক্যারেক্টার করতে হয়, অর্থাৎ নাম্বারটা
আর নিউমেরিক্যাল ক্ষমতা থাকবে না, অর্থাৎ নিউমেরিক্যাল পাওয়ার থাকবে না। নিউমেরিক্যাল পাওয়ার বলতে আমরা কি বুঝি না, যে এটা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, তো সেটাই তো নিউমেরিক্যাল পাওয়ার। তো এই নিউমেরিক্যাল পাওয়ার থাকবে না, অ্যাজ এ টেক্সট হিসাবে যদি বসতে চাই তাহলে আমরা কি করব না, তখন আমরা এই কোনো নাম্বারকে লেখার আগে আমরা একটা অ্যাপোস্ট্রফি চিহ্ন দেব। কোনো একটা নাম্বারকে লেখার আগে আমরা সেটা অ্যাপোস্ট্রফি চিহ্ন দেবো। তাহলে অ্যাপোস্ট্রফি চিহ্ন দিয়েছি, এরপরে দেখো আমরা সেখানে ধরো 102 লিখেছি অ্যান্ড প্রেস এন্টার। দেখো এটা কিন্তু লেফট সাইড অ্যালাইন্ড হয়েছে, অর্থাৎ এটা অ্যাজ এ টেক্সট বা অ্যাজ এ ক্যারেক্টার হিসেবে ট্রিট হয়েছে। তাহলে বুঝতে পারছো তো, নাম্বারের ক্ষেত্রে সেলের অ্যালাইনমেন্ট হবে রাইট, আর ক্যারেক্টারের ক্ষেত্রে সেলের অ্যালাইনমেন্ট হবে লেফট অ্যালাইন্ড। কি বোঝা গেল তো? এবং একটা এই সেই সঙ্গে আমরা দেখলাম কিন্তু যে একটা নাম্বারকে আমরা কিভাবে অ্যাজ এ টেক্সট হিসেবে ব্যবহার করব। এখন আমরা যখন কোনো একটা সেলকে সিলেক্ট করি বা ক্লিক করি, যে যে অ্যাক্টিভ সেলটা পাই, সেই অ্যাক্টিভ সেলের মধ্যে কি লেখা আছে সেটা কিন্তু আমরা দু জায়গায় দেখতে পাই। একটা তো সেলের মধ্যে দেখতে পাই, আর একটা দেখো আমরা বলেছিলাম এই ফর্মুলা বারের মধ্যে দেখতে পাবো। এখন তাহলে স্বাভাবিক মানে প্রশ্ন জাগছে যে তাহলে এই ফর্মুলা বারে যেটা দেখছি আর যেটা এখানে দেখছি দুটোই তাহলে সেম না? হ্যাঁ সেম। তাহলে আমরা এই কোনো লেখাকে আমরা এডিট করব কি করে, মানে অর্থাৎ এটাকে পরিবর্তন করব কি করে, কোনো কিছু মডিফিকেশনস করব কি করে? দুভাবে। এক হচ্ছে আমরা ফর্মুলা বারে গিয়ে আমরা কার্সারটাকে যদি ক্লিক করি, মানে মাউস পয়েন্টারটা যদি ক্লিক করি, তাহলে দেখো কার্সারের চিহ্নটা কিন্তু একটা আই বারের মতন শেপ নিয়ে নিয়েছে। এখন আমি এইখানে যদি পরিবর্তন করতে চাই তাহলে আমি এখানে পরিবর্তন করতে পারি। ধরো এখান থেকে আমি এটাকে 8টাকে মুছে ফেললাম, তাহলে দেখো এখানেও কিন্তু 8টা মুছে গেছে। তাহলে এইভাবে কিন্তু আমি সেলের পরিবর্তন করতে পারি। আর কিভাবে পরিবর্তন করতে পারি না, এই সেলটার উপরে ডবল ক্লিক করে দাও। যে সেলটার তুমি টেক্সটকে বা ওয়ার্ডকে মডিফাই করতে চাইছো বা মুছতে চাইছো বা নতুন যোগ করতে চাইছো, তাহলে সেই সেলের উপরে তোমাকে ডবল ক্লিক করে দিতে হবে। দেখো ডবল ক্লিক করে দিলেও দেখো সেলের উপরে কার্সার চলে এসছে। এবার তুমি এখানে এসে আবার পরিবর্তন করে দিতে পারো অ্যান্ড প্রেস এন্টার। তাহলে দেখো এটাও সম্ভব। এবং আর একটা ভাবেও করতে পারো, সেটা কি না, এর মধ্যে এই যে সেলটা তুমি কন্টেন্ট পরিবর্তন করতে চাইছো সেই সেলটার উপরে F2 ফাংশন কি, একদম কিবোর্ডের উপরের দিকে দেখবে F1 F2 F3 F4 করে F12 পর্যন্ত কিন্তু ফাংশনস কি রয়েছে। এখানে কিন্তু আমরা F2 যদি প্রেস করে থাকি তাহলেও দেখো কার্সার তোমার চলে এসছে। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে একটা সেলের কন্টেন্টকে পরিবর্তন করতে পারি কিভাবে না, এক হচ্ছে আমরা সেই সেলটার উপর ডবল ক্লিক করে, দ্বিতীয়ত হচ্ছে আমরা ফর্মুলা বারে ক্লিক করে, আর তৃতীয়ত হচ্ছে ফাংশনস কি F2 প্রেস করে। কি মনে থাকবে তো? প্রথম প্রথম একটু অসুবিধা হবে, আর তারপরে এগুলো সবই জল ভাত হয়ে যাবে। ঠিক আছে, যারা জানে তারা বলবে কি বলছেন ইনি, এগুলো সব তো সহজ এবং সরল, এবং তোমরা যারা নতুন শিখছো তারা বলবে না ইন্টারেস্টিং। তার মানে এইগুলো একটু আমাদেরকে প্রথম যখন আমরা ক্লাস করছি তখন এগুলো একটু মনে রাখতে হবে। আমি সেই পরিচয়টাই ঘটিয়ে দিচ্ছি, আমি কিন্তু এক্সট্রা কিছু বেশি বলছি না, বা তোমরা ভেবো না যে আমি স্পেশাল কিছু বলছি, সেটা কিন্তু নয়। বেশ ঠিক আছে। আচ্ছা, এরপরে তো আমরা নাম্বারের ক্ষেত্রে তো বলেই দিলাম যে নাম্বার সবসময় রাইট অ্যালাইন্ড, অর্থাৎ রাইট সাইড মেনটেন করবে। কিন্তু আমরা যদি সেই নাম্বারের আগে অ্যাপোস্ট্রফি বসিয়ে দিই তাহলে সেটা কিন্তু অ্যাজ এ টেক্সট হিসেবে দেখা যাবে। তাহলে আমাদের কিন্তু এই প্রথম পার্টটা কিন্তু আমরা কমপ্লিট করে ফেললাম। ও না, কমপ্লিট হয়নি, আরেকটা কথা বলার ছিল। আপনি স্যার বললেন যে একটা সেলের মধ্যে ওয়ার্ড যদি বেশি, মানে ওয়ার্ডের লেন্থটা যদি বেশি হয়ে যায় সেলের থেকে, তাহলে তো এটা ওভারল্যাপ করে যায়। কিন্তু নাম্বার যদি বড় হয়ে যায় একটা সেলের থেকে, তাহলে কি ঘটনা ঘটবে? ঠিক বলেছ, আমি ভুলে গেছিলাম। ধরো একটা নাম্বার আমরা একটা সেলের মধ্যে লিখতে চেয়েছি এবং সেই নাম্বারটা সেলের থেকে অনেক বড় হয়ে গেছে। যখনই আমরা এন্টার দেব সঙ্গে সঙ্গে কিন্তু সেল কিন্তু নিজের মতন করে অ্যাডজাস্ট করে নেবে। বুঝতে পারলে? আমরা যদি আরো একটু বড় করার চেষ্টা করি, ধরো আমরা এরকম নাম্বারটাকে বেশ বড় একটা নাম্বার সংখ্যা লিখলাম, যখনই লিখবো তখন কিন্তু একটা এরকম নোটেশন এসেছে, দেখো এটাকে বলে থাকি আমরা সাইন্টিফিক নোটেশন। এইরকম যখন চিহ্ন তোমার সেলের মধ্যে আসবে তুমি জানবে সেলের থেকে নাম্বারটা অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ সেলের যে উইথ, সেই উইথের থেকে নাম্বারটা অনেক বড় নাম্বার হয়ে গেছে, যে নাম্বারটাকে এখানে দেখাতে পারছে না বলেই কিন্তু এই চিহ্নটা এসছে। কি বুঝতে পারলে? কোনো সময় যদি আমি সেলে আমাদের হ্যাশ সাইন যদি দেখতে পাই তাহলে কিন্তু বুঝতে পারবে যে সেটাও কিন্তু একই, যে সেই সেলের তোমার হচ্ছে নাম্বারগুলো সেল উইথের থেকে অনেক বড় হয়ে গেছে। আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে সিলেক্ট মাল্টিপল রোজ অ্যান্ড কলামস।
একাধিক রো বা কলামকে সিলেক্ট করতে গেলে আমাদেরকে প্রথম ধরো আমরা কলামকে সিলেক্ট করার পদ্ধতি একবার দেখে নিই। তো কলমকে সিলেক্ট করতে গেলে কলমের হেডিংয়ে যাও। এখন মাউস পয়েন্টারটা যখনই আমি কলম হেডিংয়ে নিয়ে যাব বা রো হেডিংয়ে নিয়ে যাব, তখন কিন্তু মাউস পয়েন্টারটা দেখো একটা ব্ল্যাক অ্যারো একটা তৈরি হয়ে যায়। এখন এই ব্ল্যাক অ্যারো তৈরি হওয়া অবস্থাতে আমরা যদি কলম হেডিংয়ের উপরে মাউস পয়েন্টারটা রেখে লেফট কিকে প্রেস করে যদি আমি রাইটের সাইডের দিকে যাই, তাহলে দেখো কলম হেডিংগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে, তার মানে কলমকে সিলেক্ট করতে পারছি। ঠিক সেরকম ভাবে রোকে যদি করতে হয়, তাহলে রো হেডিংয়ে এসে আমাকে লেফট মাউস বাটনটাকে চিপে রেখে যদি আমি মাউসটাকে কন্টিনিউয়াসলি নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে যাই, তাহলে দেখতে পাবো রোগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে। কিন্তু এটা তো কন্টিনিউয়াস রো অথবা কন্টিনিউয়াস কলমকে সিলেক্ট করা হলো। কিন্তু যদি কন্টিনিউয়াস নয় এরকম কলমকে আমাকে সিলেক্ট করতে হয়, তখন কি করব আমরা না, যে কলমটাকে সিলেক্ট করতে হবে, সাপোজ আমি বি কলমটাকে সিলেক্ট করতে চাই, বি এর হেডিং এ তুমি একবার ক্লিক করো, তাহলে বি কলমটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি ধরো সি কে সিলেক্ট করতে চাইছি না, ডি কে সিলেক্ট করব, তাহলে আমরা কি করব, কন্ট্রোল কিটাকে প্রেস করে রেখে, কিবোর্ডের কন্ট্রোল কিটাকে প্রেস করে রেখে আমরা যদি ডি হেডিং এর উপরে ক্লিক করি, তাহলে দেখো ডিটা সিলেক্ট হয়েছে। তাহলে দেখো বি এবং ডি দুটোই কিন্তু সিলেক্ট হয়েছে। আমরা এরপরে যদি এফ কে সিলেক্ট করতে চাই, এন্ড দেন একই পদ্ধতি, কন্ট্রোল কিটাকে প্রেস করে রাখো, প্রেস করে মাউস পয়েন্টারটাকে কলম হেডিং এ নিয়ে যাও, নিয়ে গিয়ে একবার ক্লিক করো, সিঙ্গেল ক্লিক, এবং রিলিজ দেম, দুটোকেই তুমি ছেড়ে দাও। তাহলে দেখো আমরা কিন্তু সিলেক্ট করে ফেলেছি। আর কন্টিনিউয়াস তো তোমাকে বললাম, তোমরা লেফট মাউস বাটনটাকে চিপে রেখে যদি মাউসটাকে ড্র্যাগ করে উপর দিকে অথবা নিচের দিকে নিয়ে যাও, তাহলে উপর সাইডের দিকে যদি সরিয়ে নিয়ে যাও, তাহলে সেখানে কলম সিলেক্ট হবে। আর যদি নিচের দিকে নামিয়ে নিয়ে যাও, যদি রো হেডিং এর উপরে মাউস পয়েন্টারটা রেখে তুমি যদি লেফট মাউস বাটনটাকে চিপে রেখে যদি নিচের দিকে নামিয়ে নিয়ে যাও, তাহলে সেখানে নিচে কন্টিনিউয়াস রো সিলেক্ট হতে থাকবে। তাহলে এই গেল হচ্ছে তুমি একাধিক রো বা কলামকে কিভাবে তুমি তোমার প্রয়োজনের মতো সিলেক্ট করতে পারবে। আমাদের তৃতীয় টপিক হচ্ছে ইনসার্ট, রিনেম, ডিলিট ওয়ার্কশিট। এখন আমি তো তোমাদেরকে আগের ক্লাসেই বলেছি যে একটা ওয়ার্কবুকে বাই ডিফল্ট 3টে ওয়ার্কশিট থাকে, শীট 1, শীট 2 অ্যান্ড শীট 3। আজকে দেখবো যে এই শীট 1 এর নামটা কি শীট 1ই থাকবে, না এর নামটা পরিবর্তন করা যায়, আর যদি যায় তাহলে সেটা কিভাবে যাবে। আর এটাও দেখবো যে 3টে কি ওয়ার্কশিটই থাকে, তারপরে কিন্তু আর কি ওয়ার্কশিট বাড়ানো যায় না, সেটাও দেখবো। আবার এটাও দেখবো যে যে ওয়ার্কশিটটা আমাদের কাজে লাগবে না, সেই ওয়ার্কশিটটাকে আমরা কি ডিলিট করতে পারবো না, তো সেটা কিভাবে করে, যদি করে তো সেটা আমরা দেখে নেব। তাহলে প্রথমে আমি আসছি যে ওয়ার্কশিটের নামটা কি করে পরিবর্তন করব। ওয়ার্কশিটের নাম পরিবর্তন করা খুব সহজ। যে ওয়ার্কশিটের নামটা তুমি পরিবর্তন করতে চাইছো, সেই ওয়ার্কশিটের নামের উপরে ডবল ক্লিক করে দাও, জাস্ট ডবল ক্লিক। দেখো এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই ওয়ার্কশিটের নামটা পরিবর্তন করতে পারবো। ধরো আমি এখানে ওয়ার্কশিটের নামটা পরিবর্তন করে আমি করতে চাইছি মানে জানুয়ারি 2021 হয়ে গেল। দেখো এখানে ওয়ার্কশিটের নাম পরিবর্তন হয়ে গেছে। এখন শীট 1 ছিল, এটা এখন নাম হয়ে গেছে jan 2021। তাহলে আমরা ওয়ার্কশিটের নামটা কি সুন্দর পরিবর্তন করতে পারছি। পরিবর্তন করতে গেলে কি করতে হবে না, একটাই কথা বললাম তোমাদেরকে, যে সিটের উপরে ডাবল ক্লিক করে দাও, মানে সিট নেমের উপরে, সিটের উপরে নয়, সিটের নেমের উপরে ডাবল ক্লিক করে দাও। তাহলে ওয়ার্কশিট নেমের উপরে ডাবল ক্লিক করে দিলেই কার্সার ওখানে ওয়েট করবে, এবং তুমি এখানে যা লিখবে সেটাই কিন্তু ওখানে নামটা হিসেবে সিলেক্ট হয়ে যাবে। এছাড়া আর কি উপায় আছে না, যে সিটটার তুমি নাম পরিবর্তন করতে চাইছো সেই সিটের উপরে মাউস পয়েন্টারটা রেখে তুমি রাইট মাউস বাটন ক্লিক করবে। তাহলে রাইট মাউস বাটন ক্লিক করলে তোমার একটা পপ আপ মেনু আসবে। এখন এই পপ আপ মেনুতে দেখো এখানে রিনেম বলে একটা অপশন দেখতে পাচ্ছ, রিনেমে ক্লিক করো, তাহলে সে একই কেস। ধরো এর নাম পরিবর্তন করতে চাইছি ফেব্রুয়ারি 2021, তাহলে দেখো এটা পরিবর্তন করতে পারলাম। তাহলে রিনেম করার জন্য আমরা দুটো পদ্ধতি নিতে পারি। এক হচ্ছে আমরা এর উপরে ডবল ক্লিক করে দিতে পারি, অথবা আমরা ওর উপরে রাইট মাউস বাটন ক্লিক করে পপ আপ মেনু আসবে, সেখান থেকে রিনেম অপশনটা বেছে নেব। তাহলে এই তো গেল সিটের নাম পরিবর্তন করা।
এখন আমরা নতুন সিট অ্যাড করব কিভাবে? নতুন সিট অ্যাড করতে গেলে আমাদের দেখো এইখানে একটা চিহ্ন দেখা আছে, এটা কি লেখা আছে দেখো, ইনসার্ট ওয়ার্কশিট। নতুন ওয়ার্কশিট যদি তুমি অ্যাড করতে চাও তাহলে এই চিহ্নের ইনসার্ট ওয়ার্কশিট, এই চিহ্নটার মানে এই চিহ্নের উপরে তুমি একবার ক্লিক করে দাও। যেই না ক্লিক করে দেবে সঙ্গে সঙ্গে দেখো একটা ওয়ার্কশিট অ্যাড হয়ে গেল। তাহলে আমার একটা ওয়ার্কবুকে 3টে ওয়ার্কশিট ছিল, এখন হয়ে গেল 4টে ওয়ার্কশিট। কি বুঝতে পারলে তো ওয়ার্কশিটটা কিভাবে আমরা এটাকে ইনসার্ট করলাম? এছাড়া তোমরা একটা শর্টকাট কি ব্যবহার করতে পারো। কি শর্টকাট কি? নিচে লেখা আছে দেখো, ইনসার্ট ওয়ার্কশিটের পাশে লেখা আছে দেখো শিফট প্লাস F11। তাহলে শিফট কিটাকে প্রেস করে তুমি যদি F11 ফাংশন কি, কিবোর্ডের উপরে যে ফাংশন কিগুলোর কথা বলেছিলাম, তাহলে শিফট F11, তাহলে আমরা শিফট চিপে রাখলাম এবং F11 কে প্রেস করে দিলাম, দেখো আরেকটা সিট এসে গেল। তাহলে আমরা শর্টকাট কি দিয়েও কিন্তু আমরা নতুন সিট অ্যাড করতে পারবো। আবার আমরা ইচ্ছে করলে এই ইনসার্ট সিট অর্থাৎ ইনসার্ট ওয়ার্কশিট চিহ্নটার উপরে ক্লিক করেও কিন্তু আমরা ওয়ার্কশিট অ্যাড করতে পারবো। এখন শেষ প্রশ্ন হচ্ছে যে ওয়ার্কশিটগুলো আমরা ডিলিট করব কি করে? যে ওয়ার্কশিটটাকে ডিলিট করতে চাইছো তার উপর রাইট মাউস বাটন ক্লিক করো, সো সিম্পল। আবার একটা পপআপ মেনু আসবে এবং এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করে দাও, ডিলিটটাকে বেছে নাও বা ডিলিট অপশানে ক্লিক করে দাও, সঙ্গে সঙ্গে দেখো একটা ওয়ার্কশিটটা ডিলিট হয়ে গেছে। কি বুঝতে পারলে তো? তাহলে সিটগুলোর আমরা নামটা পরিবর্তন করলাম কি করে, সিটগুলোতে কিভাবে আমরা নতুন অ্যাড করলাম এবং সিটের থেকে কি করে সিটগুলো আমরা ডিলিট করে ফেললাম সেটা কিন্তু আমরা দেখে ফেলেছি। এখানে একটা ছোট্ট কথা না বললেই নয়, সেটা হচ্ছে অনেক সময় তোমরা দেখতে পাবে যে সিট দুটো সিটের মাঝখানে একটা নতুন সিট ইনসার্ট হয়ে গেছে, কিন্তু সেই ইনসার্ট হয়ে যাওয়ার ফলে আমাদেরকে অসুবিধা হচ্ছে, কারণ জানুয়ারি, ধরো এই ক্ষেত্রে আমাদের জানুয়ারি 2021 এর পরে আমাদের ফেব্রুয়ারি 2021 থাকা উচিত, কিন্তু এখানে একটা নতুন সিট এখানে ইনসার্ট হয়ে গেছে। তো সেটা আমরা কি করে সরাবো, কি করে অ্যারেঞ্জ করব? সো সিম্পল, তুমি যেটাকে তুমি সরাতে চাইছো সেই সিটের উপরে মাউস পয়েন্টারটা রেখে দাও, লেফট কিটাকে প্রেস করে রাখো এবং মাউসটাকে ড্র্যাগ করে নিয়ে চলে যাও পরের সিটের কাছে এবং ছেড়ে দাও, দেখো সিটটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই সিটটা ওখানে চলে গেছে, এই সিটটা এখানে চলে এসেছে। কি বুঝতে পারলে তো? চতুর্থ টপিক হচ্ছে ফিল হ্যান্ডেল। এখন এই টপিকে আমরা দেখব ফিল হ্যান্ডেল সম্পর্কে ধারণা। এখন ফিল হ্যান্ডেল জিনিসটা কি সেটা আমরা জানবো। না, অ্যাক্টিভ সেলের চারদিকে একটা মোটা যে বর্ডারের মতন অংশ থাকে, সেই বর্ডারের নিচের ডান দিকের কোণে একটা ছোট্ট কালো রকম একটা বক্স থাকে, একেই বলে ফিল হ্যান্ডেল। আবার বলছি, একটা সেলকে যখন আমরা সিলেক্ট করি বা ক্লিক করি সেটাকে আমরা কি বলি? অ্যাক্টিভ সেল। যেমন আমাদের এখন এক্সাম্পল এখানে দেখো, এইটা হচ্ছে অ্যাক্টিভ সেল, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা একটা অ্যাক্টিভ সেল। এখন এই অ্যাক্টিভ সেলটার যে যে মোটা বর্ডার হয়েছে, সেই মোটা বর্ডারের একদম ডান দিকে নিচের দিকে একটা ছোট্ট রঙের একটা কালো রকমের একটা বক্স দেখতে পাওয়া যাবে। দেখতে পাচ্ছ তোমরা? পাচ্ছ না তো? আমি এটাকে একটুখানি বড় করে ফেলি, তাই দেখতে পাবে। তাহলে আমরা ভিউতে যাই এবং এটাকে আমি একটু জুম করে ফেলি, আরও একটু জুম করে ফেলি, আমরা 200% জুম করে নিই, দেখি দেখতে পাই কিনা। 200% জুম করে নিয়েছি, এবার দেখি দেখতে পাচ্ছ কিনা। দেখতে পাচ্ছ? দেখো এখানে একটা ছোট্ট মতন একটা কালো রঙের বক্স আছে। আমরা আরেকটু জুম করে দেখি নাকি? আমরা এখানে সেলটাকে সিলেক্ট করি আর একটু জুম করে নিই আরেকটু। আমরা এখানে কাস্টমে যাই, কাস্টমে গিয়ে আমরা এটাকে 300% জুম করে নিই, একবার দেখি যে ওটা কীরকম। এবার নিশ্চয়ই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে দেখো এই সেল বর্ডারের গোটাটাই কিন্তু কন্টিনিউয়াস কালো বর্ডার, কিন্তু এইখানে নিচের দিকে একদম রাইট কর্নারে একটা ছোট্ট মতন কালো বক্স আছে, ওই ছোট্ট বক্সটিকে বলা হচ্ছে ফিল হ্যান্ডেল। এই ফিল হ্যান্ডেলের উপরে যখন আমি মাউস পয়েন্টারটা নিয়ে আসবো, এখন মাউস পয়েন্টারটার সিম্বল কি? এইটা। এখন আমি যদি এর বর্ডারে নিয়ে যাই, মাউস পয়েন্টারের চিহ্নটা একরকম হয়ে যাবে। এখন আমি যদি ওই ছোট্ট মতন বক্সে যদি টাচ করে দিই মাউস পয়েন্টারটা দিই, তাহলে দেখো কি হলো, একটা ব্ল্যাক কালারের একটা পাতলা প্লাস চিহ্ন দেখতে পাওয়া গেল। তাহলে এই হচ্ছে ফিল হ্যান্ডেলের বৈশিষ্ট্য, বা ফিল হ্যান্ডেলকে আমরা চিহ্নিত করতে পারছি যে আমরা আদৌ ফিল হ্যান্ডেলের উপরে বসে আছি না অন্য কোথায় বসে আছি, সেটা মাউস পয়েন্টারের চিহ্নটা দেখে আমরা বুঝতে পারবো। তাহলে মাউস পয়েন্টারটা যখন ওরকম প্লাস সাইনে কনভার্ট হয়ে যাবে, পাতলা একটা ব্ল্যাক কালারের, তখন তুমি জানবে ফিল হ্যান্ডেলের উপরে বসে আছো। আর যখন তুমি বর্ডারের কাছে গেছো তখন তো আগেই বললাম একটা 4টে
অ্যারোওয়ালা একটা জিনিস দেখতে পাবে, ঠিক। আর যখন মাঝখানে থাকবে তখন দেখো এরকম একটা মোটা প্লাস সাইন দেখতেই পাচ্ছ। তো যাই হোক, আমরা এই ফিল হ্যান্ডেল দেখতে পেয়ে গেছি। এখন এই ফিল হ্যান্ডেলটা দিয়ে কি করা হয় না, ফিল হ্যান্ডেলটা দিয়ে আমরা কিছু কপি করতে পারি, কোনো কিছু সেলকে ফিল করতে পারি, এই জন্যই না ওর নাম ফিল হ্যান্ডেল। দেখা যাক ওটা ফিল হ্যান্ডেলটা কি কাজে লাগে। তাহলে আমরা এখন তো পরিচয় পেয়েছি ফিল হ্যান্ডেলটা থাকে কোথায়, সেটাকে আমরা কিভাবে বুঝতে পারবো যে আমার ফিল হ্যান্ডেলটা আছে এবং সেখানে আমার মাউস পয়েন্টারটা রয়েছে, সেটা আমি বুঝবো কি করে, সেটা আমি দেখে ফেলেছি। তাহলে ফিল হ্যান্ডেল দিয়ে কি করা যায় বললাম, ফিল হ্যান্ডেল দিয়ে পাশের সেলগুলোতে আমি কিছু জিনিসকে কপি পেস্ট করে দিতে চাই অথবা ফিল করতে চাই, ভর্তি করে দিতে চাই। কিভাবে ফিল হ্যান্ডেল দিয়ে ভর্তি করব বা কিভাবেই বা আমরা কপি করব, সেটাই আমরা আর নেক্সট আমাদের আলোচনার টপিক। আমাদের পঞ্চম টপিক হচ্ছে অটো কপি অ্যান্ড অটো ফিল। তাহলে আমাদের লাস্ট টপিকে আমরা এখন জানবো যে অটো কপি এবং অটো ফিল দুটো কিভাবে করা যায়। এখন অটো কপি কিভাবে করব, ধরো আমরা আমাদের প্রত্যেকটি এই যে সেলটা আমি সিলেক্ট করে রেখেছি এ পরপর পরপর আমাদের এই সেলটাতে আমাদের সেকশন এ এটা দরকার। তাহলে আমরা একটা সেলে লিখলাম ACCTION and then সেকশন এ, বা আমরা এখানে একটা ড্যাশ দিয়ে এ লিখে দিলাম। এটা আমরা চেয়েছি, এখানে মাঝখানে একটা বর্ডারে ক্লিক করে দিলাম যাতে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এখন আমি চাইছি এই সেকশন এ কথাটা পরপর পরপর অনেকগুলো সেলে আমার চাই। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে কপি করতে হবে, কপি করে এই সেলগুলোতে সিলেক্ট করে পেস্ট করতে হবে। এত খাটনি না খেটে আমরা কি করব, ফিল হ্যান্ডেলের কাছে চলে যাব। ফিল হ্যান্ডেলের কাছে যখন যাব ততক্ষণ না পর্যন্ত আমি কিছু করব না যতক্ষণ না ওই প্লাস সাইনটা না আসছে। তাহলে প্লাস সাইন এসে গেছে। এইবার আমি লেফট মাউস বাটনটাকে প্রেস করে রেখে আমরা যখন মাউসটাকে ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো এবং আমি ড্র্যাগ করতে থাকবো, তখন দেখব যে পরপর পরপর সেল কটাতে ওই জিনিসটাই কিন্তু কপি হয়ে যাচ্ছে। এই জন্য এই ফিচারটাকে বলি আমরা কপি ফিল। তাহলে কপি ফিল করব কিভাবে না, আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে ফিল হ্যান্ডেলের সাহায্যে, আর আমরা কপি পেস্ট এই কমেন্টের সাহায্যে। কপি পেস্টের কমেন্টের সাহায্যে করব কি করে না, কপি পেস্ট কমেন্টের সাহায্যে আমরা করব, আমরা একটু দেখে নিই এটা কিভাবে করব। তাহলে ধরো এটা আছে, কপি পেস্টের সাহায্যে আমরা করব। তাহলে এটাকে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পরে আমরা এখানে দেখো এইখানে আমরা হোমে যাই, হোমে যাওয়ার পরে দেখো এখানে কপি কপি কমেন্টে ক্লিক করি, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিতে পারি। আমরা কপি করে ফেলেছি। দেখো কপি করার ফলে কিন্তু এই বর্ডারটার চারদিকে দেখো একটা অ্যানিমেশন দেখা যাচ্ছে। তার মানে তুমি যে এই সেলটার কন্টেন্টটা কপি করেছো সেটা আমাকে বোঝাচ্ছে। এবার আমি যে সেল কটাতে পেস্ট করতে লাগবে সেই সেলগুলোকে সিলেক্ট করতে হবে। কিভাবে সেল সিলেক্ট করতে হয় না, তুমি যে যে সেল থেকে তুমি সিলেক্ট করতে চাইছো সেই সেলটাকে সিলেক্ট করো, করার পরে শিফট কি প্রেস করে তুমি নিচের দিকে ডাউন অ্যারো কি প্রেস করতে থাকো, শিফট কি কে প্রেস করে নিচের দিকে ডাউন অ্যারো কি প্রেস করতে থাকো, তাহলে দেখবে সেলটা সিলেক্ট হতে থাকবে। যতটা পর্যন্ত তোমার সিলেকশন দরকার ততটা পর্যন্ত সিলেকশন করার পর তুমি কি করবে, শিফট কিটাকে ছেড়ে দেবে। তাহলে কি হলো, সেলটা সিলেক্ট হয়ে গেছে। এবার পালা হচ্ছে আমার পেস্ট করা। তাহলে আমরা আবার হোম রিবনে দেখো পেস্ট অপশন আছে, এখানে পেস্ট অপশনে গিয়ে আমরা দেখো কি ক্লিক করব, পেস্টে গিয়ে ক্লিক করে দেবো, দেখো হয়ে গেল। তাহলে এটা কপি এবং পেস্টের সাহায্যে আমরা কিন্তু সেলের কন্টেন্টকে কপি করতে পেরেছি। ঠিক সেরকম ভাবে আমরা ফিল হ্যান্ডেল দিয়ে খুব সহজে করতে পারি। ফিল হ্যান্ডেল দিয়ে কিভাবে করতে হয় আমি আগেই বললাম। ফিল হ্যান্ডেল দিয়ে করতে হবে এইভাবে, কোনো সেলটা লিখে দিলাম যেটাকে আমরা কপি করতে হবে, তারপরে আমরা ফিল হ্যান্ডেলের কাছে চলে গেলাম। কিভাবে গেলাম আমি তো আগেই বলেছি, একটা ব্ল্যাক কালারের প্লাস সাইন হতে হবে। এই রকম অবস্থাতে আমরা লেফট কিকে প্রেস করে রেখে যখন আমরা নিচের দিকে অথবা রাইট হ্যান্ড সাইডে যেদিকেই সরিয়ে নিয়ে যাই না কেন, পরপর সেলগুলোতে ওই কন্টেন্ট মানে ওই কপিটা ওই টেক্সটটাই কপি হতে থাকবে। তাহলে এটা গেল আমাদের অটো কপি। এবার আমরা আসি অটো ফিলের কথায়। অটো ফিল জিনিসটা কি না, অটো ফিল হচ্ছে
আমরা এটা নিয়ে আরেকবার আলোচনা করব যখন আমরা ফর্মুলা কি করে লিখে সেই জায়গাতে আমরা অটোফিলকে আমরা আবার নিয়ে আসবো। তবে আজকে এই প্রসঙ্গে আমরা অটোফিলটা একটুখানি দেখে নেব যে অটোফিলটা করেটা কি না। কোনো কোনো ক্ষেত্রে আমাদের স্বয়ংক্রিয়ভাবে দেখা যেতে পারে যে আমাদের মাসের নাম অথবা সপ্তাহের নাম আমাদের দরকার, প্রতিটা সেলেই স্বয়ংক্রিয়ভাবে যেন লেখা হয়ে যায়। সেই জায়গায় কিন্তু অটোফিল আমাদের খুব কাজে লাগে। কিভাবে করব না, অটোফিলে তুমি একটা মাসের নাম তুমি লিখে দাও, সেটা সংক্ষেপে 3টে লেটার লিখতে পারো অথবা পুরোটাই লিখে দিতে পারো, যা খুশি। এবার তুমি মাসের নামটা লেখার পর তুমি যদি অটোফিলের কাছে যাও, মানে ফিল হ্যান্ডলের কাছে যাও, তাহলে ফিল হ্যান্ডল কাছে যাওয়ার পর লেফট মাউস বাটনটাকে চিপে রেখে যখন আমি নিচের দিকে নামবো, তাহলে দেখতে পাবে অটোমেটিক্যালি কিন্তু মাসের নামগুলো দেখা যাচ্ছে। কি ইন্টারেস্টিং না? আচ্ছা, আপনি যে বললেন সপ্তাহের নেম, হ্যাঁ সপ্তাহের নেম। তো সপ্তাহের নেম ধরো আমি দিলাম সানডে, সান লিখতে পারো, সানডে লিখতে পারো, যা খুশি। আমি ধরো সানডেই লিখে দিলাম একদম পরিষ্কারভাবে। তাহলে আমরা এটাকে নিয়ে এলাম, আবার ফিল হ্যান্ডলের কাছে গেলাম এবং সেটা লেফট মাউস বাটনটাকে প্রেস করে আমরা যদি নিচের দিকে টানতে থাকি, দেখো দেখতে পাচ্ছ যে সমস্ত উইকডেজের নামগুলো কিন্তু এসছে। এইবার কিন্তু তোমাদের কিছু প্রশ্ন করছো, কিছু মনে প্রশ্ন আসছে কি না, তাই না? প্রশ্নটা আমার মধ্যেও এসছে। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে, স্যার আপনি তো বললেন একটা ডেজের নাম লিখতে, তো মাঝখান থেকে যদি আমি ডেজের নাম লিখে দিই তাহলে কি হবে? গুড কোশ্চেন। ধরো আমাকে মাঝখান থেকে কিছু লিখতে হবে, তাহলে মাঝখানে আমি উইকডেজের নাম একটা লিখে দিলাম, ফ্রাইডে। ফ্রাইডে আমি দিয়ে দিয়েছি। এখন এই ফ্রাইডেটা লেখার পর যদি আমি ফিল হ্যান্ডেলটা ধরে টানি, তাহলে কি হবে দেখো, ফিল হ্যান্ডেলে ধরে টানলে দেখো ওই ফ্রাইডের পর থেকে হবে। আচ্ছা স্যার, স্যাটারডে হয়ে যাওয়ার পর আবার কি হবে? বেসিক্যালি আবার সানডে হবে। যতবার স্যাটারডে আসবে এরকম করে তারপরে আবার সানডে ঘুরে আসবে। আমাদের কিন্তু এই নিয়ে কোনো চিন্তা ভাবনা কিচ্ছু করতে হবে না। কি মজার না? ঠিক সেরকম মাসের ক্ষেত্রেও তাই। তুমি যে কোনো মাস দিয়ে স্টার্ট করতে চাও সেই মাসের নামটা লেখো, লেখার পর তুমি ফিল হ্যান্ডেল দিয়ে টেনে দাও, তাহলে সব অটোমেটিক্যালি অটোফিল ফিচারটার জন্য ফিল হ্যান্ডলের দুটো ফিচার, একটা হচ্ছে কপি ফিল আর একটা হচ্ছে অটোফিল। এই কপি ফিলের দিয়ে কি হয় না, একটা টেক্সটের সেলের কোনো একটা টেক্সটকে যদি আমরা বিভিন্ন টেক্সটে বিভিন্ন সেলের মধ্যে আমরা পেস্ট করতে চাই, সেটা হচ্ছে কপি ফিল। আর অটোফিল মানে হচ্ছে একটা বিশেষ ফর্মুলা অথবা কোনো ফর্মুলাকে যদি আমরা অটোমেটিক্যালি কপি করতে চাই, অথবা কোনো মাসের নাম অথবা কোনো উইকডেজের নেম আমরা যদি করতে চাই, তাহলে সেটা অটোমেটিক্যালি ফিল হতে থাকবে। এছাড়া এর আরেকটা মস্ত বড় ফিচার্স আছে। সেটা কি অটোফিলের না, আমরা ধরো 1 2 3 4 করে আমরা প্রতিটা সেলে পরপর পরপর লিখে দিতে চাই। কিভাবে লিখবো? প্রথম দুটো সেলে কিন্তু তোমাকে দুটো নাম্বার লিখে দিতে হবে, সিকোয়েন্সটা 1 2। এরপরেই তোমাকে দুটো সেলকে সিলেক্ট করতে হবে। কিভাবে সেল সিলেক্ট করবে? মাউস পয়েন্টার দিয়ে করতে পারো, অথবা ফার্স্ট সেলটাকে সিলেক্ট করার পর শিফট কি চিপে রেখে তুমি নিচের দিকে ডাউন অ্যারো কি প্রেস করলে, তাহলে কিন্তু দুটো সেল সিলেক্ট হয়ে গেল। এই যে যখনই তুমি দুটো সেল সিলেক্ট করে ফেললে, তখন কিন্তু ও নিচের সেলটার থেকে উপর সেলটার মাইনাস করে দিল। যত ভ্যালু পেলো সেটা ও ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হিসেবে ধরবে। আমি এখানে 1 উপরে লিখেছি, নিচে 2 লিখেছি, তার মানে যে ডিফারেন্সটা এসছে সেটা কিন্তু ইনক্রিজিং অর্ডারে। এইটা কিন্তু ফিল হ্যান্ডেল বুঝে গেছে। এবার যদি আমি ফিল হ্যান্ডেলটাকে ধরে যদি নিচের দিকে টানি, তাহলে দেখতে পাবে অটোমেটিক্যালি কিন্তু বাড়ছে। আচ্ছা, আপনি যে ডিক্রিজ করার কথাটা বললেন, দাঁড়াও দেখাচ্ছি। ধরো আমরা এখানে 10 লিখলাম, তারপরে কিন্তু তোমাকে ডিক্রিজ কত করে করবে সেটার জন্য দুটো অ্যাটলিস্ট কিন্তু সেলে তোমাকে লিখতেই হবে। এবার এই সেল দুটোকে সিলেক্ট করো, সেল দুটোকে সিলেক্ট করার পরে তুমি যদি ফিল হ্যান্ডেলকে ধরে নিচের দিকে টেনে দাও, তাহলে কিন্তু দেখো মোটামুটি ডিক্রিজ করে করে যাচ্ছে। কি বোঝা গেল? কি মজার ব্যাপার না? এখন তোমরা যদি ভুলে যাও কোনো একটা সেলে একটি লিখেছো, এরপরে তুমি ভাবলে তো বলেছে যে ফিল হ্যান্ডেল দিয়ে টানলেই নাকি অটোমেটিক্যালি লেখা হয়ে যাবে। হ্যাঁ লেখা হয়ে যাবে, কিন্তু এখানে ইনক্রিজিং আর ডিক্রিজিং কত করে বাড়বে বা কমবে এর কাছে কিন্তু কোনো প্রশ্নের উত্তর নেই। যে কারণের জন্য আমরা যেই প্রথমটাই বলেছিলাম যে অটোকপি ফিচার, যেটা সেই অটোকপি ফিচারের ধরুন প্রত্যেকটা সেলে কিন্তু আমি যদি ফিল হ্যান্ডেল ধরে এখন টানি, প্রতিটা সেলেই কিন্তু 1 এসে যাবে। তাই দেখি করা যায় কিনা। ফিল হ্যান্ডেলটাকে ধরে আমরা নিচের দিকে টেনে দিলাম, দেখো প্রতিটাতেই 1 1 এসছে।
তার মানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তুমি যদি ইনক্রিজিং অর ডিক্রিজিং অর্ডারে কোনো যদি অটোমেটিক্যালি মানে স্বয়ংক্রিয়ভাবে যদি কোনো নাম্বারসকে পরপর পরপর লিখতে চাও, তাহলে তোমাকে কিন্তু দুটো সেলে অ্যাটলিস্ট কিন্তু দুটো নাম্বার লিখতে হবে, যার ফলে ও যেন বুঝতে পারে যে পরবর্তী সেলে যখন ও ফিল হ্যান্ডেল সাহায্যে কপি করতে চাইবে, তো সেটা কত করে করবে, মানে কত করে বাড়িয়ে করবে না কত করে কমিয়ে করবে, সেটা কিন্তু ওকে বুঝিয়ে দিতে হবে। কি বোঝা গেল তো? তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।